দিনু স্যার, আপনি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, এটা আপনি ঠিক করেন নাই। আমি ইলিশ মাছ দেওয়ার পক্ষে। কারণ আমাদের ভিতর কি বলবো, মানবতা বলে একটা কথা আছে। আমরা মানবতা দেখাই দিছি। কি মানবতা? এখন ইন্ডিয়াতে দুর্গাপূজা, এই মুহূর্তে ইন্ডিয়াতে যেভাবে ইলিশের দাম বেড়ে গেছিল, দুর্গাপূজায় তাদের প্রচুর ইলিশ মাছের চাহিদা এবং হয়। আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি, কারণ গতকাল একটা টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে। এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতিও তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো, নো। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না। আমি রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন, বিব্রত হবেন, সেটাও আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। অর্থাৎ না, আপনারা না, আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি শুধু শুনেছি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। দিনু স্যার, আপনি যে ইন্ডিয়াতে ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন, এটা আপনি ঠিক করেন নাই। আমি ইলিশ মাছ দেওয়ার পক্ষে। কারণ আমাদের ভিতর কি বলবো, মানবতা বলে একটা কথা আছে। আমরা মানবতা দেখাই দিছি। কি মানবতা? এখন ইন্ডিয়াতে দুর্গাপূজা, এই মুহূর্তে ইন্ডিয়াতে যেভাবে ইলিশের দাম বেড়ে গেছিল, দুর্গাপূজায় তাদের প্রচুর ইলিশ মাছের চাহিদা হয়। সেই ক্ষেত্রে আমরা মানবতার দিকে তাকায় ইলিশ মাছ দিলাম। তখন কি বললেন আপনারা? যে শেখ হাসিনা হয়তো ইলিশ মাছ দিত, তখন আপনারা এটা বললেন যে ইলিশ মাছ শেখ হাসিনা দিত ফ্রি, আমরা দিচ্ছি টাকার বিনিময়ে। দ্যাটস গুড। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই, আপনাকে তো চিনলাম না, আপনাকে চিনতে পারলাম না, কারণ আপনি এক এক সময় এক কথা বলেন, আমি এক এক সময় এক কথা বলি। আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি যে আমরা সমালোচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন এবং আগামীতে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন তাদের ভুলগুলা দেখাই দিতে চাই সমালোচনা করে। সমালোচনা করা মানে হেল্প করা, এটা আগেও বলছি, আজকেও বলতেছি, ভবিষ্যতেও বলবো। সরকারের কোনো ভুল হলে অবভিয়াসলি সমালোচনা করব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ভালো দিকগুলা, এই যে আপনার জাতিসংঘের অধিবেশনে গেছে, তাকে নিয়ে মানুষ যেভাবে মাতামাতি করতেছে, এটা তুলে ধরতেছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? বিকজ বিগত সময়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা কখনো বাংলাদেশের কোনো টিভি চ্যানেলকে এইভাবে প্রচার করতে দেয় নাই যে হুইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আরো ভুল তথ্য দিচ্ছে। সে বলছে সুদখোর, সে বলছে যে অলিম্পিকের মতো জায়গাতে মশাল দশে টাকা দিয়ে নোবেল পুরস্কার নিছে, সেটাও টাকা দিয়ে নিছে। বিভিন্ন ধরনের তথ্য দিছে যে সে টাকা দিয়ে সবকিছু করে। আসলে তা না, সে প্রকৃত একজন সম্মানিত ব্যক্তি। তো এই জিনিসগুলো আমরা তুলে ধরছি, এটা তার ভালো দিক। অবভিয়াসলি বাংলাদেশের জন্য গর্বের, কারণ বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তার যে পৃথিবীতে এত বড় একটা অবস্থান, এটা তো আমাদের জন্য গর্বের। এটা এই জিনিসগুলোর দিক দিয়ে আমরা তার প্রশংসা করছি। কিন্তু ইলিশ মাছের যে ব্যাপারটা, ইলিশ মাছ যখন দিল তখন পক্ষে ছিলাম, ইলিশ মাছ দেওয়ার পক্ষে ছিলাম। ইলিশ মাছ দেওয়ার পক্ষে কেন ছিলাম? যে আসলে মানবতা, যে দুর্গাপূজা দেই, ওদের তো খাওয়ার অধিকার আছে। এখন কিন্তু শেখ হাসিনা তো ফ্রি দিত, আমরা টাকার বিনিময়ে দিচ্ছি। কিন্তু আমরা মানবতা দেখাবো আগে তোমার দেশের মানুষ। আমি ইন্ডিয়াতে 1 কেজি ইলিশ মাছ দিচ্ছি 1180 টাকা করে, কিন্তু সেম সাইজের ইলিশ মাছ বাংলাদেশি যারা আছে ওরা 1500 টাকা 1600 টাকা করে কিনে কেন খাবে? ওয়াই? আপনি ইন্ডিয়াতে রপ্তানি করেন, কোনো নিষেধ নাই। আমাদের বৈদেশিক মুদ্রার খুবই প্রয়োজন আছে, কারণ বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা, আমাদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন আছে। দ্যাটস গুড। সেক্ষেত্রে আমরা ইলিশ মাছ যদি রপ্তানি করি, আমরা কিছু বৈদেশিক মুদ্রা পাবো। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। কিন্তু আপনাকে তো এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে আমি যে ইলিশ মাছটা দিচ্ছি ইন্ডিয়াতে 1180 টাকা করে, আর আমার দেশের মানুষ সেই ইলিশ মাছটা কিনে খাচ্ছে 1500 টাকা করে। এটা তো মেনে নিতে পারলাম না।
আপনি যদি ইলিশ মাছ ইন্ডিয়াতে 1180 টাকা করে দেন, অবভিয়াসলি বাংলাদেশে সেই ইলিশ মাছটা আপনাকে 800 টাকায় যেন বাংলাদেশের মানুষ কিনে খাইতে পারে সে অবস্থা তৈরি করতে। ডক্টর ইউনূস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি, কারণ গতকাল একটা টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে। ডক্টর ইউনূস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা, এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমাকে টক শোতে করা হয়েছিল। সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম, সেটা একটু আমার অবস্থানটা আমি বিস্তারিত বলতে চাই এখানে। আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার। ডক্টর ইউনূস আরেকটা ইন্টারভিউ দিয়েছেন আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে, সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন, কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে, এবং সেই আলাপের পর ডক্টর ইউনূসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ, তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি, এই প্রশ্নটাও আসতে পারে, সেটা নিয়ে কথা বলবো। এটা সত্য, ডক্টর ইউনূস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন, অনেকের সাথে, কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই, কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, রীতি ভেঙে হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন। ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ। তার সাথে গতকাল ফর্মাল বৈঠক করেছেন, তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, এবং ব্লিংকেনের পর যেটা জেনেছি আমরা, যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে, সহযোগিতা বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে, এবং এটা ট্রু, উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন, এটা মনে হতেই পারে। এটা অবশ্য আজকের ব্যাপার না, ব্যক্তি ডক্টর ইউনূস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন, এটা আমরা খুব ভালোভাবে জানি। এবং শুধু সেটাই না, আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা, অর্থাৎ দুটো সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন, আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কাগজে কলমে IMF এর প্রধান ইউরোপিয়ান হলেও IMF এর ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। IMF এর প্রধানও ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে। ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে। এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে, কারণ টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কিনা। মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই ধরনের একটা আলাপ আছে, সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও, সেই কারণে আমাদের অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে নিশ্চয় হচ্ছে। ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে? আমি এই প্রশ্নটা করি। ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না। ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীন রেজিমের, এবং আরও স্পেসিফিকলি বললে শেখ হাসিনার। তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা। ফলে যেটা হয়েছে, ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, ভীতির কারণ হয়েছে। আমরা এখন প্রশ্ন করব, আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখব? আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না। ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট, সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি। আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন, এই ঋণের কথা যখন আগে বলেছি যে আমাদের ঋণ পেয়ে কি ওগুলো তো আমাদের শোধ করতে হবে। আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম তখন আসলে ঋণও পাচ্ছিলাম না। আমাদের মনে থাকার কথা $4.5 বিলিয়ন IMF এর ঋণ পাওয়ার জন্য, যেটা ইকুয়াল মানে $500 মিলিয়ন করে দীর্ঘদিন ধরে দেয়া হবে। এই রকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে, অনেক রকম শর্ত মেনে নিয়েছিল। শুধু আসিফ নজরুলকে 2-3 দিন 4-5 দিন, মানে বিশেষ করে গত 4-5 দিন ধরে অনেক চেষ্টা করেছিলাম যে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য। তিনি তার ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলেন না। পরে যখন তিনি রাজি হলেন, আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যেটা নট সো নাইস। আসিফ ভাই আমাকে বলেছেন যে আমি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে করতে পারি, এমনকি তিনি আমাকে
দর্শককে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে, যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে। আসিফ ভাই, সেই জন্য আপনাকে আলাদা করে আবারও ধন্যবাদ দেই। তো সবচেয়ে অপ্রীতিকর প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে 500 টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে, তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে। এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার 3000 টন ইলিশ রপ্তানি করছে, এর কারণ যদি আমাদের বলেন। আরেকটা বিষয় বলে রাখি, প্রফেসর আসিফ নজরুল, আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে। আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে জি আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করছেন, এটি কেন? জি আমি প্রথমে আপনাকে বলি, আমি ইলিশ রপ্তানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আর 3000 টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে আমাদের এই গত বছর, আমি একদম পরিসংখ্যান নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। গত বছর 3950 টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। প্রকৃত রফতানি হয়েছিল 802 টন। এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে 3000 টন। অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন। কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে 3950 টনের সাথে 3000 টনের তুলনা করতে হবে। আর 500 টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম এটা দ্বিতীয় ফেজে 500 টন রপ্তানি করার কথা বলা হয়েছিল, কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল 802 টন। এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, আপনারা প্রথম আলোর রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম, আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন। 500 টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করার জন্য, যারা আমাদেরকে পানি দেয় না, যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে, যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে, এরকম। তো আমার কনটেক্সটটা ছিল, আপনি যদি ভালো মতো মেসেজটা দেখেন, আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে, ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রপ্তানি করেন না কি করেন সেটা নিয়ে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। আপনি এমন একটা দেশ, তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো, তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়, আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো, অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে। আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না। দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত, আমাদের মন বিষিয়ে থাকতো সব সময়। তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন? কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মারে, প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্লারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না? কঠোরভাবে প্রতিবাদ করে। তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর, বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি। এবং এখনকার কনটেক্সটে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি যদি ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আপনি কি যুক্তিগুলা শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে? আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো। আমি মাঝখানে একটু কথা বলে নিই, এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে। প্রফেসর আসিফ নজরুল, এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল। সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায়, ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতিও তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো নো,
আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না, আমি রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওইখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে, এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আরেকটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে বাংলাদেশের একজন কবি, লেখক, চিন্তক ভ্রাতরাইসা এই কথা বলেছেন। যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন, বিব্রত হবেন, সেটাও আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। অর্থাৎ না না, আমি সেভাবে বলতে চাচ্ছি না, আমি শুধু শুনেছি যে প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।